যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সে বাংলাদেশে যদি কয়েকটি জেলা রণক্ষেত্র হয়ে থাকে, সেই রণক্ষেত্রের অগ্রগামী একটি জেলা হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। যখন আমাদেরকে ওই স্বৈরাচারী হাসিনা ক্যাম্পাস ছাড়তে বাধ্য করে, যখন আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রুখে দাঁড়ায়, যখন আমাদের গুম করা হয়, যখন আমাদের আত্মগোপনে থাকতে হয়, তখন যে কয়েকটি জেলার বাইরের বলবান লম্বা মিছিল দেখে আমরা আবার অনুপ্রাণিত হয়েছি। তাদের মধ্যে একটি জেলা হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। আমরা শুনেছি যখন ওই ছাত্রলীগের কিছু বেকারটা আমার এই সামনে স্কুলের ভাইদেরকে পিটানোর জন্য ভিতরে নিয়ে যায়, তখন আমার এই স্কুলের ভাইরা কিভাবে তাদেরকে রুখে দিয়ে পাল্টা পিটিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এই 2024-এর অভ্যুত্থানে যে কয়েকটি জেলার নাম ইতিহাসের সামনের সারিতে থাকবে, তার মধ্যে একটি হচ্ছে আমার আপনার এই ঠাকুরগাঁও। আমরা যদি প্রথম যে বিষয়টি নিয়ে বিশ্বাস করি, সেটি হচ্ছে আপনি যদি আপনাকে, আপনার জাতিকে, আপনার সমাজকে সামনে এগিয়ে নিতে চান, তাহলে সবার আগে আপনার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। সেই জায়গায় আমরা যদি আমাদের এই ঠাকুরগাঁও নিয়ে কথা বলি, প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে, আমরা সবসময় নির্বাচনে বলে থাকি যে ঠাকুরগাঁও নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা। তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে, এই প্রশ্নটি আজকে সবার সামনে আমি করতে চাই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমি আমার এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট, এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনে, আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে, আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছেন। এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কা আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আমরা আমাদের জায়গা থেকে যে কথাটি স্পষ্ট করে বলতে চাই, আপনি যখন নির্দিষ্ট একটি জায়গার জন্য ফিক্সড হয়ে যান, তখন আপনার যে গুরুত্বটি, যে মূল্যটি, সেটি সব সময়ের জন্য কমে যায়। সেই জায়গায় আমি আমার এই সকল ভাই বোনদের উদ্দেশ্য করে একটি কথা বলি, এখন ভাবার সময় এসেছে। দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়েছে। যে আপনার জন্য কথা বলে, কাজ করে, যে আপনার প্রশ্ন শোনার জন্য প্রস্তুত, যে আপনাকে জবাবদিহি করতে প্রস্তুত, আপনি সব সময় তার জন্য কথা বলুন, তার পক্ষে কাজ করুন। আমরা দেখেছি এই ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির ওইদিকে এই যে দবিরুল এমপি, সেই এমপিকে তো আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যদিও ভোট হয়নি, কিন্তু তার পক্ষে ছাপাই দিয়েছেন। সেই এমপি কি করেছে? আপনাদের জমিগুলো দখল করেছে, নামকা আসতে কিছু টাকা দিয়েছে, আর জমি নিজের নামে লিখিয়ে দিয়েছে। সেই জায়গায় তারা তাদের ওই এলাকাটিতে কি করেছে? একটি পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এমপি দেখেন কে? ওই পরিবার। চেয়ারম্যান দেখেন কে? ওই পরিবার। উপজেলা পরিষদে যান, ওই পরিবার। ইউনিয়নের মেম্বার দেখেন, ওই পরিবার। ছাত্র জনতা কি এই পরিবারতন্ত্রকে আর সমর্থন করে? আমরা 24-এর এই ছাত্র জনতা অভ্যুত্থান থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে যা কিছু হবে ছাত্র জনতার রায়ের ভিত্তিতে হবে, কোন পরিবার থেকে নয়, কোন ফ্যাসিবাদ যে সিস্টেম, সেই সিস্টেমগুলো থেকে নয়। আমি যখন এই ঠাকুরগাঁয়ে প্রথম ভর্তি, তখন প্রথম যে বিষয়টি শুনেছি, ঠাকুরগাঁয়ে নাকি মামলা খেলা চলছে। এই ঠাকুরগাঁয়ে টাকার বিনিময়ে মামলায় নাম দেওয়া হয়,
মামলা থেকে নাম কাটা হয়। এই কারণে কি ছাত্র জনতা অভ্যুত্থান করেছিল? ছাত্র জনতা কি তার জায়গা থেকে কোন অন্যায়কারী নির্দোষ সে যে দলেরই হোক না কেন তাকে শাস্তি দেওয়া, হয়রানি করা, মামলা দেওয়া এই বিষয়গুলোকে সমর্থন করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি আজকে কোন অন্যায়কে সমর্থন করেন, মনে রাখবেন এই অন্যায়ের কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে সেই সিস্টেমটি দ্বারা অবশ্যই সামনের কোন একদিন আপনি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের কেউ না কেউ অবশ্যই সেই অন্যায়ের শিকার হবে। আমরা এই ঠাকুরগাঁ, যখন ঠাকুরগাঁ জনগণ আসে, হসপিটালে যান, কোর্টে যান, হাসপাতালে যান, যেখানেই যান, দালাল আর দালাল দিয়ে ভরে গেছে। সব জায়গায় আপনাকে টাকা দিতে হয়, টাকা ছাড়া আপনার সিরিয়াল পাওয়া যায় না, টাকা ছাড়া আপনার মামলা চলে না, টাকা ছাড়া হাসপাতালে বেড পাওয়া যায় না, টাকা ছাড়া